আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এই যে অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু বাংলাদেশের সিলেক্টেড ৩৯ জন ক্রিকেটারকে নেওয়া হয়েছে তিনটা দলে ভাগ করে, এবং ছোট আকারে এই টুর্নামেন্টটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করছে ৫, ৬, ৭ এবং ৯, অর্থাৎ ৫, ৬, ৭-এ ৩ দিন তিনটা একে অপরের বিরুদ্ধে তিনটা দল খেলবে, এবং তারপর ৯ তারিখে হবে ফাইনাল, যেখানে টপ 2 টিমস তারা ফাইনাল খেলবে। সো এই টুর্নামেন্টটার পরিসরটা এমন করা হয়েছে যেখানে কিন্তু বেশ কিছু ক্রিকেটারদেরকে আসলে সুযোগ দেওয়ার সম্ভাবনাটা তৈরি হয়নি, কিংবা বেশ কিছু ক্রিকেটার বাদ পড়ে গেছেন। তাদের মধ্যে অন্যতম বলা যেতে পারে সৌম্য সরকার, যিনি কোনো দলে জায়গা পাননি, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, যারা কিনা বিপিএল এ দুর্দান্ত খেলেছেন, এবং তাদের যে এখনো পর্যন্ত টি-20 খেলার ক্যালিবার বা প্রজ্ঞাটা রয়েছে, উইজডমটা রয়েছে, সেই বিষয়টা কিন্তু আমরা ভালো মতনই জানি। এবং সাব্বির রহমান, রুম্মন, নাসির হোসেন, তারাও বিপিএল এ ভালো করেছেন মোটামুটি। নাসির তো বেটার করেছেন সাব্বিরের থেকে বলতে হবে, তবে সাব্বির রহমানের চাহিদাটাও কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটে রয়েছে। জনমানুষ অ্যাজ অ্যান এন্টারটেইনমেন্ট ফর্ম তাকে কিন্তু দেখতে চায় মাঠে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমার কাছে মনে হয় যে তিনটা টিম না করে যদি 4টা টিম করা হতো, হাইপোথেটিক্যালি বলছি, যদি 4টা টিম করা হতো, সেই ক্ষেত্রে লজিস্টিক্যালি আপনি চিন্তা করেন মাত্র 2টা ম্যাচ বেশি খেলতে হতো। তো আপনি যদি টাইম লিমিটের কথা চিন্তা করেন যে 5 থেকে 9-এর ভেতরেই শেষ করতে হবে, নির্বাচনের আগে টুর্নামেন্ট শেষ করতে হবে, তাহলে কিন্তু মাত্র 2টো এক্সট্রা ম্যাচ খেলার প্রয়োজন ছিল, এবং সেই 2টো এক্সট্রা ম্যাচ আমার মনে হয় যে দিনে রাতে মিলিয়েই করে ফেলা যেত। আপনারা তো বিপিএল ফিক্সচারের মধ্যেই দেখছিলেন যে দিনের মধ্যে 2টো করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং আরো 2টো এক্সট্রা ম্যাচ যদি তৈরি করা যেত এবং সেখানে যদি আরো একটা দলকে ইনক্লুড করা যেত, আমার কাছে মনে হয় যে ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়ে যেত। কারণ আপনি দেখেন সিকুয়েন্সিয়ালি ন্যাশনাল টিমের ছায়া একটা দল রয়েছে সেখানে এই টুর্নামেন্টে, যার নাম ধূমকেতু। দুর্বার রয়েছে যারা এ টিম, দুরন্ত রয়েছে যারা ইমার্জিং টিম। এখন একটা এক্সপিরিয়েন্স টিম কি আনা যেতে পারতো কিনা? প্রজ্ঞা নামে, প্রজ্ঞা মানে হচ্ছে উইজডম। সো সেই প্রজ্ঞা নামে যদি একটা এক্সপিরিয়েন্স টিম থাকতো, হাইপোথেটিক্যালি আমি চিন্তা করলে এরকম একটা টিম কিন্তু আমরা বের করতে পারি, যেখানে 15 জন সদস্যর একটা দল আমরা গঠন করতে পারি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি একটা আনুমানিক তালিকা দিয়েছি আর কি, যে 15 জনের একটা স্কোয়াড হতে পারে, যেখানে খুব ভালো একটা ব্যালেন্স তৈরি হয়, এবং সেই সাথে আরো একটা টিম অ্যাড হয়ে খেলাটার মধ্যে অন্যরকম একটা ফ্লেভার চলে আসতে পারে, যে এই টিমটার একটা অ্যাবিলিটি থাকবে টু টেস্ট আউট দোজ আদার টিমস। একটা তো ন্যাশনাল টিম আছে, একটা এ টিম আছে, একটা ইমার্জিং টিম আছে, তাদেরকে টেস্ট আউট করার জন্য একটা সিনিয়র লেভেলের একটা টিম আনা যায় কিনা। অবভিয়াসলি দিস ইজ নট আ লেজেন্ডস 11, বাতিল খেলোয়াড় ব্যাপারটা এরকম নয়। তারাও কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইনে খুব ভালো মতনই আছেন, ডোমেস্টিক সার্কিটের প্রুভেন ক্রিকেটার্স, ন্যাশনাল টিমের আগে খেলেছেন, এবং এবারে যে বিপিএল অনুষ্ঠিত হয়েছে সেখানেও কিন্তু এদের মধ্যে অনেকেই খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছেন। আপনি যদি 15 সদস্যের লাইন আপটার দিকে তাকান, সেখানে দেখেন যে সৌম্য সরকার আছেন, এনামুল হক বিজয়, যিনি আসলে বিপিএল খেলতে তাকে মানা করা হয়েছিল, বাট অবভিয়াসলি অন্যান্য ডোমেস্টিক টুর্নামেন্ট তিনি খেলতে পারবেন সেরকম একটা ব্যাপারই কিন্তু ছিল তার সঙ্গে। সো এনামুল হক বিজয় সুযোগ পেতে পারতেন। সাব্বির রহমান, রুম্মন, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল্লাহ, নাসির হোসেন, ভেরি ভেরি সলিড অ্যান্ড এক্সপিরিয়েন্সড একটা ব্যাটিং কোর কিন্তু এই স্কোয়াডটা তৈরি করলে করা যেতে পারতো। এবং সেই সাথে রিজান হোসেনকে আমরা আন্ডার-19 থেকে নিয়ে আসতে পারি, যার আসলে সুযোগ হয়নি বাকি 2 দলের ভিতরে বা 3 দলের ভিতরে, তার কোনো সুযোগ হয়নি। একজন পেস বোলিং ইয়াং অলরাউন্ডার আন্ডার-19 টিমে, তাকে একটা সুযোগ দেওয়া যেত। আবু হায়দার রনি লেফট আর্ম পেসের দায়িত্বটা পালন করতে পারতেন, ভেরি এক্সপিরিয়েন্স। তার জায়গায় আপনি এখন মারুফ মৃধাকে বা মৃত্যুঞ্জয়কেও চিন্তা করতে পারেন, কুড হ্যাভ বিন এনি অফ দ্য 3। এবং তারপর তোফায়েল আহমেদ, যিনি হচ্ছেন বেসিক্যালি পেস বোলিং অলরাউন্ডার, কিন্তু খুব একটা সুযোগ পাননি তিনি এবার বিপিএল এ খেলার জন্য। সো তাকেও একটা সুযোগ দেওয়া যেতে পারতো। এবাদত হোসেন, যিনি কোনো দলে সুযোগ পাননি, বাট আই থিঙ্ক হি ডিজার্ভস আ প্লেস কোনো না কোনো জায়গায়, তাকে কিন্তু রাখা যেত। হাসান মুরাদ, ওয়ান অফ দ্য বেস্ট লেফট আর্ম স্পিনার্স, বিপিএল এর ফাইনালে যিনি আসলে 3টা উইকেট পেয়ে রাজশাহী ওয়ারিয়ার্সকে জিততে হেল্প করেছেন, সেই হাসান মুরাদই কিন্তু সুযোগ পাননি এই 3টা দলের ভিতরে। সো তাকে একটা জায়গা দেওয়া যেত। বাংলাদেশের মিস্ট্রি স্পিনার অভাব রয়েছে, মোহাম্মদ রুবেল সেই জায়গাটা পূরণ করতে পারতেন, তিনি রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে এবারে খেলেছেন, খুবই ভালো পারফর্ম করছেন। মুকিদুল ইসলাম মুগ্ধ কুটবিয়া পেস বোলার, ওয়াসি সিদ্দিকী ছিলেন আরেকজন লেগ স্পিনার, যাকে আমরা লোকাল ক্যাটাগরি থেকে আনতে পারতাম, এনে এই স্কোয়াডের মধ্যে রাখতে পারতাম। আপনি এখন এই স্কোয়াডের শক্তিমত্তার জায়গাটা দেখেন, ইটস আ ভেরি স্ট্রং ব্যাটিং লাইন আপ। আপনি যদি ওভাবে চিন্তা করেন, সৌম্য সরকার আছেন, সাব্বির আছেন, মুশফিক, মাহমুদুল্লাহর এক্সপিরিয়েন্স আছে, মিডল অর্ডারে মিথুন, ইয়াসির আলীরা রয়েছেন, ইনামুল হক বিজয়ের এক্সপিরিয়েন্সটা রয়েছে, নাসির হোসেন হ্যান্ডি অলরাউন্ডার, স্পিন বোলিং অলরাউন্ডার কাজ করতে পারবেন। 2জন পেস বোলিং অলরাউন্ডার রয়েছেন, তোফায়েল এবং রিজান, যার মধ্যে একজন আবার নিউ, একজন হচ্ছেন নিজেকে প্রমাণ করার জায়গায় রয়েছেন। আবু হায়দার রনি হ্যাজ ইমপ্রুভড হিজ ব্যাটিং ইন আ বিগ ওয়ে রিসেন্ট টাইমস, আমরা দেখেছি। যদিও তার বোলিংটা তার দুর্বলতার জায়গা, বাট অবভিয়াসলি সুযোগ পেলে তার অলরাউন্ড ক্যাপাবিলিটিসটা তিনি দেখাবেন। এবাদত আছেন, হাসান মুরাদ, রুবেল, অর্থাৎ স্পিন বোলিং ডিপার্টমেন্টে নাসির, হাসান মুরাদ, রুবেল পার্টিসিপেট করতে পারবেন। পেস বোলিং ডিপার্টমেন্টে মুকিদুল মুগ্ধ, এবাদত, রিজান,
তোফায়েল, তারা হচ্ছেন পেস বোলার হয়ে যেতে পারেন এবং ওই ওপেনিং স্লটে আপনি বিজয়, সৌম্য সরকার তাদেরকে ব্যবহার করতে পারবেন। মিডল অর্ডারে সাব্বির, মুশফিক, মিথুন, ইয়াসির, মাহমুদুল্লাহ, নাসির তারা খেলতে পারবেন। সো ইটস আ ভেরি সলিড লাইন আপ অ্যাকচুয়ালি, কিন্তু একদম কোয়ালিটির হিসেবে বাকি 3 দল থেকে যে খুব বাজে কোয়ালিটির টিম হবে সেটা কিন্তু বলা যায় না। সো এইরকম একটা দল আসলে ঢোকানো যেত কিনা সেটা একটা জাস্ট হাইপোথেটিক্যালি চিন্তা করে মনে হলো যে আসলে এই টুর্নামেন্টের এক্সাইটমেন্টটা আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য আরো একটা টিম কি নেওয়া যেত কিনা। এবং প্রজ্ঞা নামটা আমি কেন দিয়েছি, আপনি দেখেন যে ধূমকেতু নামটা দেওয়া হয়েছে ন্যাশনাল টিমের ছায়া দলটার জন্য। আমি জানি না একটু ঠাট্টা করে দিয়েছে কিনা নামটা, কারণ ধূমকেতু তো আসে আবার চলে যায়। সো তাদেরকে কি ওভাবেই চিন্তা করে এই দলটার নাম দেওয়া হয়েছে কিনা আই ডোন্ট নো। আই ওয়াজ নট ভেরি স্যাটিসফাইড উইথ দ্য নেমিং অফ দ্যাট টিম। বাট দুর্বার এবং দুরন্ত এই দুটো নামের সঙ্গে আসলে দলগুলোর যেই পজিশনিং বা ওই দলের প্লেয়ারগুলোর যেই পজিশনিং সেটার কিন্তু একটা মিল রয়েছে। যেমন দুর্বার দলটা হচ্ছে তার মানে দুর্বার গতিতে ছুটছে, তারা ন্যাশনাল টিমের দরজায় কড়া নাড়ছে, এভাবে করে দুর্বার দলটা হলো এবং তারা এই টিমের একটা ছায়া দল বলা যেতে পারে। এবং এইচপি বা যারা হচ্ছে গিয়ে ইমার্জিং টিম, সেই টিমটার নাম দুরন্ত, তার মানে তাদের মধ্যে একটা ফিয়ারলেসনেস রয়েছে, তাদের মধ্যে একটা নিজেকে প্রমাণ করার একটা জায়গা রয়েছে বড় মঞ্চে গিয়ে, এবং বড়দের এগেনস্টে কি করে আমরা ভালো করে প্রমাণ করতে পারি যে আমরা তোমাদের থেকেও বেটার, এই বিষয়গুলো কিন্তু নিয়ে আসার খুব ভালো একটা সুযোগ ছিল। এবং সেই সাথে এই যে দলটা আমি বলছি হাইপোথেটিক্যাল টিম, এই দলটার নাম আমি দিতে চাইছিলাম প্রজ্ঞা। প্রজ্ঞা মানে হচ্ছে উইজডম, এবং এই দলটার ভেতরে আপনি দেখেন যে এক্সপিরিয়েন্সড প্লেয়ারদের অভাব নেই, এবং তারা কিন্তু বেশ ভালোভাবে ম্যাচ কন্ডিশনে ওই অন্যান্য 3টা দলকে টেস্ট করতে পারতেন, এবং এই দলটার ভেতরে ব্যালেন্সটাও বেশ ভালো হতো। সো অনেক খেলোয়াড় আসলে রয়েছেন যাদেরকে আসলে এবারের এই 3 দলের টুর্নামেন্টে রাখা সম্ভব হয়নি, তাদের মধ্যে থেকে একটা খুবই সলিড স্কোয়াড আমরা তৈরি করে এই 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 টুর্নামেন্টের মধ্যেও তাদের ইনক্লুড করতে পারতাম। এবং সেই ক্ষেত্রে যেটা হতো, হ্যাঁ 2টো ম্যাচ বাড়তো। আপনি যদি 5 তারিখ শুরু করে 9 তারিখে শেষ করতে চান, সেই ক্ষেত্রে হয়তো আপনার একটা এক্সট্রা দিন নেওয়া লাগতো, বা একই দিনে 2টো করে ম্যাচ 2টো দিনে আপনার ফেলা লাগতো। এই জিনিসটা করতে পারলেই কিন্তু আলটিমেটলি 4 দলেরও একটা টুর্নামেন্ট তৈরি করে ফেলা সম্ভব হতো। বাট অবভিয়াসলি আমি জানি যে এখানে লজিস্টিক্সের বিষয় আছে, এখানে আসলে টাকা পয়সার বিষয় আছে। 2.5 কোটি টাকা 4টা দলের মধ্যে ভাগ করলে কিন্তু আবার পার টিম অ্যামাউন্টটা কমে যাচ্ছে, বা প্রাইজ মানিগুলো কমে যাবে। সো ওই জায়গা থেকে হয়তো এমনও হতে পারে যে তারা এইটাই চিন্তা করেছে যে এই প্লেয়ারদেরকে আমরা একটু স্যাটিসফাই করি আগে। বাট অবভিয়াসলি বেসড অন দ্য বিপিএল পারফরমেন্স, বেসড অন রিসেন্ট বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের পারফরমেন্স, এই যে প্রজ্ঞা দলটা আমি সাজেস্ট করছি বা প্রপোজ করেছি, এই দলটা থাকলেও কিন্তু তেমন একটা ক্ষতি হতো না। ইনফ্যাক্ট আমার মনে হয় যে ম্যাচ মানে টুর্নামেন্টে আরো বেশি একটা এক্সাইটিং জায়গার মধ্যে থাকতো। এবং যেহেতু এই টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে শুধুমাত্র প্লেয়ারদেরকে স্যাটিসফাই করার জন্য, ব্যাপারটা তো এরকম নয়, বা তাদেরকে খেলার মধ্যে রাখার জন্য, বাংলাদেশের ফ্যানদেরকে প্লিজ করারও কিন্তু একটা বিষয় থাকবে। যেহেতু আমরা বিশ্বকাপে নেই, বিশ্বকাপটা আমরা দেখছি না, আমরা কিন্তু এই টুর্নামেন্টটা দিয়েই আমাদের ক্রিকেটের যেই এন্টারটেনমেন্টটা সেটা নিব। সো এন্টারটেনমেন্ট নিতে হলে তো ওই এন্টারটেইনিং ক্রিকেটারদেরকেও আসলে এই লিস্টের মধ্যে রাখতে হবে। যেমন সাব্বির, নাসির, আনডিসপিউটেড এন্টারটেইনার্স, তাদের পপুলারিটি তো আপনি জানেন কত দূর যায়। সো দিস ইজ মোর লাইক আ পপুলারিটি থিং। মানে এটার ভিতরে কিন্তু আপনি আসলে ক্রিকেটের দূরদর্শিতার জায়গা দেখানোর যে খুব প্ল্যানিং প্রোগ্রামিং করছেন, ব্যাপারটা ওই লেভেলে না নিয়ে এখানেও আপনি কিন্তু এই ব্যাপারটা অ্যাপ্লাই করতে পারতেন। দ্য এন্টারটেনমেন্ট ফ্যাক্টর অফ ইট কুড হ্যাভ বিন ভেরি ভেরি ইন্টারেস্টিং এই পুরো পরিস্থিতির মধ্যে আমাদের মনে হয়। বাট যাই হোক, এই দলটা তো নাই, আমি হাইপোথেটিক্যালি বললাম। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আসলে প্রজ্ঞা দলটা যদি খেলতো এই টুর্নামেন্টে তারা কত দূর যেতে পারতো, এবং এই দলটার মধ্যে কাউকে কি আমি বাদ দিয়েছি কিনা, এই দলের মধ্যে কে আসলে জায়গা ডিজার্ভ করেন, এবং দিন শেষে এই দলটা যদি থাকতো তাহলে কি টুর্নামেন্টের আমেজটা আরেকটু বেটার হতো কিনা, সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।